হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আচ্ছা চল তাহলে বাইরে থেকে দুজনে ঘুরে আসি। এখন না, পরে যাব। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। কেন, রাতে ঘুমাসনি? ঘুমিয়েছি, বাট মাথা ব্যথা করছে হালকা, তাই ঘুমাবো। ঘুমালে ঠিক হয়ে যাবে। ঘুমা তাহলে, আমি বাইরে যাচ্ছি। কোনো কিছু দরকার পড়লে কল দিস। ওকে। রিহান রুম ত্যাগ করে। মাহিরা পিঠে হাত রেখে নাকমুখ কুঁচকে বসে। বেশ ব্যথা অনুভব করছে। উপর হয়ে শুয়ে পড়ে মাহিরা। 2 দিন কেটে যায়। এই 2 দিনে মাহিরা হোটেল থেকে বাহিরে বের হয়নি। এখন মাহিরা অনেকটাই সুস্থ ফিল করছে। দ্য ইগল গ্রুপ। জাভেদ হাসপাতালে ভর্তি, পায়ে ব্যান্ডেজ করা, গালে কপালে ক্ষতের দাগ। পায়ের ব্যথায় কাতরাচ্ছে বিধায় একজন নার্স এসে ব্যথা কমানোর জন্য ইনজেকশন দিয়ে যায়। এখন ব্যথা একটু কম অনুভব করছে সে। হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না আমি তোকে। তুই আমার এই হাল করে কত বড় ভুল করেছিস তা তুই জানিস না নিহাল। আমি তোকে শেষ করে দেব। বস, এত উত্তেজিত হবেন না। ডাক্তার আপনাকে ঘুমাতে বলেছে, আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। আমির আহমেদের কথাটা শেষ করার আগেই পাশে রাখা টেবিলটি হাত দিয়ে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় জাভেদ। রেগে পাগলের মতো বিহেভ করছে। ওকে মেরেই তারপর আমি ঘুমাবো। নিহাল, তোর মৃত্যু আমার হাতে। চিল দিয়ে বলে জাভেদ। আমির আহমেদ জাভেদের অবস্থা ভালো না দেখে তাড়াতাড়ি করে একজন নার্সকে ডেকে ঘুমের ইনজেকশন দেওয়ায় তাকে। ধীরে ধীরে জাভেদ ঘুমিয়ে যায়, শান্ত হয়ে যায় সে। আমির আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাল রাতে জাভেদ তার বন্ধুর পার্টিতে গিয়েছিল। ওই বন্ধুর সাথে আড্ডা দেওয়ার এক পর্যায়ে জাভেদ ওয়াশরুমে আসে। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে সে তার কাজ করছিল। যখনই কাজ শেষ করে এমুখ হয়, তখনই নিহালকে একদম তার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। জাভেদ অপ্রস্তুত হয়ে যায় নিহালকে দেখে, কিছুটা ভয়ও পায়। নিহাল হাত জাগিয়ে জাভেদকে হাই বলেই পকেট থেকে কস্টেপ বের করে জাভেদকে চেপে ধরে মুখে চাপিয়ে দেয়। জাভেদ নিহালকে সরাতে নিলে নিহাল জাভেদের 2 হাত পেছন দিক নিয়ে হাতেও শক্ত করে কস্টেপ পেঁচিয়ে দেয়। জাভেদ এখন নিহালের কাছে বাধা বলা যায়। নিহাল জাভেদের পেছন থেকে চুলের মুঠি ধরে বেসিনের সাথে মাথার ঠেসে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ তার, শুরুটা যার। আমি শুরু করেছিলাম, শেষ আমি করব। আমার মীরাকে মেরে তুই বেঁচে থাকবি, সেটা কি করে হতে দেই আমি? তুই আমার মীরাকে অনেক কষ্ট দিয়ে মেরেছিস, তার দ্বিগুণ কষ্ট এই দুনিয়াতে থাকতে আমি তোকে দিতে চাই। কথাটা বলতে বলতে নিহাল জাভেদের ডান পায়ের হাঁটুর 1 ইঞ্চি নিচে ছুরি ঢুকিয়ে দেয়। জাভেদ ব্যথার কারণে নিহালকে সরানোর চেষ্টা করছে। মুখ থেকে চিৎকার দিতে গিয়েও বাধা হয়ে দাঁড়ায় নিহালের লাগানো কষ্টে। নিহাল ছুরিটি শক্ত করে চেপে ধরে সর্বশক্তি দিয়ে পায়ের আরেকটু ভেতরে ঢুকিয়ে দেয়। জাভেদ ব্যথায় ছটফট করতে থাকে, মুখ থেকে গোঙানির আওয়াজ বের হতে থাকে। বাহিরে জাভেদের লোক দাঁড়ানো ছিল। তাদের কাছে গোঙানির শব্দ যায়নি, কারণ বাহিরে ফুল স্পিডে মিউজিক বাজছিল। ছুরিটি হাতের মুঠোয় নিয়ে ঘোরাতে লাগলো। এতে জাভেদের মনে হচ্ছে জান বের হয়ে যাবে। রক্ত গল গল করে বৃষ্টির মতো ঝরে ঝরে ফ্লোরে বিছিয়ে যাচ্ছে। হঠাৎই কারো পায়ের আওয়াজ টের পেয়ে নিহাল চুপ করে দাঁড়িয়ে যায়। মনে হয় কেউ ভেতরে আসছে। নিহাল জাভেদের কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, আমি তোর শহরে এসে তোর জান ভিক্ষা দিয়ে গেলাম, পারলে তুই আমার শহরে এসে আমার ক্ষতি করে দেখাস? চ্যালেঞ্জ করলাম তোকে। কথাটা বলে জাভেদকে ছেড়ে দিয়ে ট্যাপ ছেড়ে হাত ধুয়ে রক্ত পরিষ্কার করে নেয়। তারপর মাথায় টুপি দিয়ে ওয়াশরুমের বাহিরে আসে। সেখানে জাভেদের লোক দাঁড়িয়েছিল। আগের মতো নিহালের মুখে মাস্ক থাকায় তারা ওকে চিনতে পারেনি এবং তারা বুঝতেও পারেনি এটা নিহাল হবে। তারা ভেবেছে হয়তো পার্টিতে আসা অন্য কোনো লোক। ওয়াশরুমের ভেতরে যে লোকটি প্রবেশ করেছিল সেই লোকটি ওয়াশরুমে লাস্টের রুমে ঢুকতেই জাভেদকে ফ্লোরে পড়ে গোঙাতে দেখে দ্রুত লোকজন ডেকে জড়ো করে। আমির আহমেদ জাভেদের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। বডিগার্ড থাকাকালীন তার এই অবস্থা কে করল? প্রশ্ন। মুখ থেকে কস্টিপ খুলে দ্রুত হসপিটালে নিয়ে আসে তাকে। রাত 12টা, শুনশান সোজা পথ দিয়ে হেঁটে চলছে নিহাল। পকেটে 2 হাত গোজা। আজকের আবহাওয়া বেশ ঠান্ডা, মাঝে মাঝে শীতল বাতাস এসে স্পর্শ করে যাচ্ছে। আজ একটু শান্তি লাগছে মনে। জাভেদকে মেরে দিলে আরো বেশি খুশি হতো, কিন্তু সে এটা করতে চায় না, কারণ নিহাল জানে জাভেদের সাথে অন্য কেউ যুক্ত আছে। সেও মীরার খুনি। কে সে?
সেটা জানার জন্য জাভেদকে বাঁচতে হবে, আর না হলে জাভেদকে মারা নিহালের কাছে মশা মারার মতো সহজ কাজ। এসব কথা সাইডে রেখে নিহাল আকাশের দিকে তাকায়। চাঁদের সাথে সাথে তারাদের দেখা পেল না নিহাল। হাঁটতে হাঁটতে মনে করে সে বেস্ট মুহূর্তের কথা, যেদিন মীরাকে প্রপোজ করেছিল। আর তারপর ভরা চাঁদের আলোয় দুজনে স্নান করে একে অপরের মাঝে ভালোবাসায় ডুবেছিল। চোখ সরিয়ে নেয় নিহাল। মীরার কথা মনে করে নিজেকে দুর্বল করতে চায় না, হাঁটার গতি বাড়িয়ে দিয়ে বাসায় চলে আসে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাতে বেশি জোরে পড়ছিল, কিন্তু এখন গুটি গুটি পড়ছে। কফির মগ হাতে নিয়ে মাহিরা বারান্দায় দাঁড়িয়ে আছে, ঘন কালো মেঘের দিকে দৃষ্টি স্থৈতিক করে রেখেছে। কিছুক্ষণ পর পর দূরবীন দিয়ে নিহালের বাড়ির উপর নজর রাখছে। সকাল থেকে নিহালকে একবারের জন্য বারান্দায় আসতে দেখেনি মাহিরা। হঠাৎ করে হলোটা কি বুঝতে পারছে না। রিহান মাহিরার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি করছিস? দেখছি কি? এই সুন্দর আবহাওয়াটা। দূরবীন দিয়ে? হ্যাঁ, কেননা আমি চোখে কম দেখি তাই। সেটা আবার বলতে জানি তো। তাই? হ্যাঁ। আরে মাহি, ওই বাড়িতে মারামারি লাগছে। কোন বাড়িতে? আমার হাতের ইশারায় দেখ। এই মাত্র দেখলাম কাউকে টেনে নিয়ে যেতে ভেতরের দিকে। মাহিরা ওর হাতের দূরবীন দিয়ে রিহানের হাতের ইশারায় দেখা বাড়িটার দিকে ভালো করে দেখতে লাগলো। কিছু দেখতে পেলি? চোখ পিটপিট করে কিছুটা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে রিহান। মাহিরা রাগ প্লাস বিরক্তি নিয়ে দূরবীন থেকে চোখ নামিয়ে রিহানের দিকে তাকায়। কি হলো, কিছু বল। এটা ধরো। বলেই কফির মগটা রিহানের সামনে ধরলো। রিহান কফির মগটা ধরলো। মাহিরা ওর ডান হাত মুঠ করে দ্রুত রিহানের নাকে জোরে একটি পাঞ্চ মেরে দিল। এক হাত নাকের ওপর রেখে লাফাতে লাফাতে বলে রিহান। মাহিরা রিহানের হাত থেকে কফির মগ নিয়ে দূরবীন ধরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। মাহির বাচ্চা, খুশি মারলি কেন? লোক বলেই চলে যায়। রিহান নাক ছেড়ে দূরবীন দিয়ে সেই বাড়ির জানালার দিকে তাকাতেই দেখে একটি মেয়ে আর একটি ছেলে রোম্যান্স করছে। রিহানের চোখ বড় বড় হয়ে যায়। দূরবীন সরিয়ে জিহ্বায় কামড় দেয়। নাক ধরে একা বিড়বিড় করে বলে, মাহির পাঁচটা ঠিক ছিল। কি দেখে ফেললাম। শালা শালেরা জানালা বন্ধ করে নিতে পারে না। পরের দিন ফ্লাইটে নিহাল ওমর দুবাই চলে আসে। এখানে নিহালের কাজ শেষ বলা যায়, তবে আরো একটি কাজ বাকি আছে, আর সেটা দুবাই গিয়েই শেষ করবে। মাহিরা এটা জানতে পেরে রাতের ফ্লাইটে দুবাই চলে আসে। প্লেনে বসে অনেকবার ভেবে দেখেছে নিহাল কেন এমনটা করছে। একবার কানাডা তো একবার দুবাই, হিসাব মিলানোটা মুশকিল হয়ে যাচ্ছে। তবে মাহিরা একদিক থেকে নিশ্চিত, সেদিনও চোখ দেখলেও বুঝতে পারেনি ওকে। হাতে কলম ঘোরাতে ঘোরাতে এসব কথা ভাবছিল, তখনই রুমে শিরিনা বেগম প্রবেশ করে। মাহিরা তাকে দেখে চিন্তাভঙ্গি ছেড়ে স্বাভাবিক হয়। ডিনার করবি? নিচে আয়। আসছি। তুই আমাকে ইগনোর করে চলছিস কেন? কোথায় ইগনোর করছি? স্বাভাবিক আছে সবকিছু। স্বাভাবিক নেই। তোকে শাসন করি, তার জন্য রেগে আছিস আমার উপর? না। তাহলে কেন স্বাভাবিক হয়ে কথা বলছিস না আমার সাথে? সমস্যা কি তোর? কারণ তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, মাদের করা শাসনের কথা মনে পড়ে। এগুলো মনে করে নিজেকে কষ্ট দিতে চাই না। এমনিতেই এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছি আমি, আর কষ্ট পেতে চাই না। কথাটা বলতে বলতে গলা ধরে আসে মাহিরার। শিরিনা বেগম চোখে অশ্রু নিয়ে মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে। মাহিরাও শিরিনা বেগমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। কষ্ট পাস না মাহি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিচে চলো, খাবো। আয় চল, আজ আমি তোকে খাইয়ে দিব। মাহিরা স্মিত হেসে নিচে চলে আসে। তার সাথে খাওয়ার টেবিলে বসে সবার সাথেই টুকটাক কথা হয়। মিলে আজ আর একাকিত্ব অনুভব করে না, কারণ মীরার জায়গায় এখন মাহিরাকে পেয়েছে। তোমার মাঝে নামবো আমি, তোমার মাঝে ডুব, তোমার মাঝে কাটবো সাঁতার, ভাসবো আমি খুব। ছাদের একপাশে ইজি চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ রেখে ফোনে হাবিব ওয়াহিদের ডুব গানটি শুনছিল মাহিরা। আকাশে রাশি রাশি মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। ঠান্ডা বাতাসে মাহিরার খোলা চুলগুলো হেলে তুলে উঠছে। মেঘলাময় পরিবেশে বিষণ্ণ মনে চাপানো কষ্ট জমা পড়ে আছে। বৃষ্টি স্নান করতে চায় আজ। ঝুপঝুপ করে বৃষ্টি পড়া শুরু করলো। ভিজে যাচ্ছে পুরো ছাদ, তার সাথে ভিজছে মাহিরার শরীরের প্রতিটি অঙ্গ। মুষলধারায় বৃষ্টি পড়ছে, চোখ বন্ধ রেখে প্রতিটি ফোঁটা অনুভব করছে। ফোনে গান তখনও বেজে চলেছে। কিছুক্ষণ ভিজার পর মাহিরা উঠে দুহাত মেলে দাঁড়িয়ে রয়।
আচমকা পেছন থেকে রিহান এসে মাহিরার এক হাত ধরে টেনে ছাদের ছাউনির নিচে নিয়ে আসে। মাহিরা মেকি রাগ নিয়ে রিহানকে জিজ্ঞেস করে, হোয়াট? ঠান্ডা লাগবে তোর। কতক্ষণ ধরে ভিজেছিস তুই? সেই খেয়াল আছে তোর? সমস্যা কোথায়? ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে। আর আমাকে নিয়ে এত টেনশন করার দরকার নেই। টেনশন করাটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু দেখছি না। মাহিরা সরু নিঃশ্বাস ফেলে ছাউনি থেকে বের হতে নিলে আবারও রিহান হাত ধরে বলে, আবার যাচ্ছিস? ফোন নিয়ে আসতে চাচ্ছি। ইজি চেয়ারে রাখা। হাত ছেড়ে দেয় রিহান। মাহিরা ফোন নিয়ে চলে আসে নিচে। রিহানের সাথে আর কোনো কথা বলে না। রিহানও নিচে চলে আসে। মাহিরা মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই মিলিকে দেখতে পায়। মাহিরা মিলিকে প্রশ্ন করে, তুই এখানে কিছু বলবি? ভাবলেশীন ভাবে এতক্ষণ দাঁড়িয়েছিল মিলি। মাহিরার কথায় হুঁশ ফিরে এগিয়ে যায় ওর দিকে, বলে, এই আংটিটা মম তোমাকে দিতে বললো। লাল রঙের ছোট্ট আংটির বক্সটা মাহিরার দিকে এগিয়ে দিয়ে বলল মিলি। মাহিরা কপাল কিঞ্চিত ভাঁজ করে জিজ্ঞেস করলো, কিসের আংটি? খুলে দেখো। পাল্টা প্রশ্ন না করে মাহিরা আংটির বক্সটি হাতে নিল। মিলি রুম ত্যাগ করে। মাহিরা হাত থেকে টাওয়াল বিছানার উপর রেখে বক্সটি খুলল। স্বর্ণের ছোট্ট একটি পাথরের আংটি ছিল। আংটিটা দেখে মাহিরার চিনতে কষ্ট হলো না এটা কিসের আংটি। বক্সের ভেতর থেকে আংটিটি উঠিয়ে মিডল আঙ্গুলে পরে নিল। কত স্মৃতি, কত হ্যাপি মোমেন্ট জড়িয়ে আছে এই আংটিটিতে। 9 বছর বয়সে জন্মদিনের অনুষ্ঠানে মীরা ও মাহিরাকে সেম আংটি দিয়েছিল আজিজুর রহমান। আংটি দুটি ওদের দুই বোনের খুব পছন্দ হয়, হাতে পরে থাকতো অল টাইম। কিন্তু যখন মাহিরা আমেরিকা চলে আসে তখন আংটিটি ও রুমেই রেখে দিয়েছিল। মীরার হাতের আংটিটি থাকলেও মাহিরার হাতে ছিল না। আজ সেই আংটিটি দেখে হৃদয়ের ক্ষতটা তাজা হয়ে ওঠে। আংটির ওপর চুমু খায়, চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দ্য স্নেক গ্রুপ। আমার পেছনে লোক লাগিয়েছেন আমার ক্ষতি করার জন্য। মুখ সামলে কথা বলো নিহাল। মাফিয়া কিং বলে যা মন চাই তাই বলতে পারো না তুমি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেটা আগে ছিল সেটা ছিন্ন হয়ে গেছে মীরা মারা যাওয়ার পর থেকেই। নাইস উত্তর, এমনটাই আশা করেছিলাম। সোজা সাপটা কথা বলো, কি বলতে চাও তুমি? বলতে আমি নই, আপনি চাইবেন, সেটাও খুব তাড়াতাড়ি। হোয়াট? হ্যালো, সিট কেটে দিয়েছে? ফোন কান থেকে সরিয়ে বলেন মিজানুর রহমান। তারপর একা একা বিড়বিড় করে বলেন, কি বলতে চাই নিহাল? মাহিরার বিষয়ে কোনো কিছু জানলো না তো? নিহাল ফোন পাশে রাখে। ঠোঁটে তখনও তাচ্ছিল্য হাসি লেগেছিল। মিজানুর রহমানের কাছ থেকে কথা বলে কথা নেওয়ার চেষ্টা করেছিল নিহাল, আর সেটা নিহাল নিয়েছে। চুলের ওপর এক হাত বুলিয়ে শেষ বাজাতে লাগলো। মিলি কলেজ গেটের ভেতরে এক পা রাখার আগেই কেউ পেছন থেকে টেনে মাইক্রোতে উঠালো। মিলির কাঁধের ব্যাগটা মাটিতে পড়ে গেল। মিলি পেছন দিকে ঘুরে দুজন লোককে দেখে চিৎকার দিতে নিলে এক লোক মিলির মুখ চেপে ধরে। মিলিকে টেনে গাড়িতে ওঠাবার পর মুখে রুমাল বেঁধে 2 হাত বেঁধে দিল। মিলির গঙ্গাবার সাথে সাথে হাত চালানোর চেষ্টা করছে। লোক দুজন 2 পাশে বসে মিলির বাহু চেপে ধরেছে যাতে নড়াচড়া না করতে পারে। তাতে কি কাজ হয়? হাত দিয়ে না পেরে পা দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করেছে। হিল জুতো দিয়ে ওদের পায়ের উপর জোরে জোরে আঘাত করতে থাকে। এদিকে গাড়ি চলছে, তাদের সাথে মিলির হাড্ডাহাড্ডির এক পর্যায়ে থেমে যায় গাড়ি। মিলি তখনও ছোটাছুটি করছে নিজেকে ছাড়ানোর জন্য। লোক দুজন না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। ভুলবশতভাবে হিল জুতোর একটি পাড়া খেলেই যান বের হয়ে যায়। আর মিলি তো ইচ্ছে করে তাদের পায়ে আঘাত করছে। লোক দুজন দ্রুত গাড়ি থেকে নেমে মিলিকে টেনে নামালো। চিকন পিচঢালা রাস্তা দিয়ে মিলিকে টেনে নিয়ে যাচ্ছে। সামনে ছিল কাঠ দিয়ে বানানো একটি ছাউনির ঘর, চারদিক ফাঁকা, শুধু ওপরে কাঠ। তারই পাশে ছিল নদী। বাতাসের কারণে মিলির ওড়না উড়িয়ে নিয়ে যাচ্ছে। মিলি ছাউনির সামনে আসতেই উল্টো দিকে মুখ করে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা দুজন মিলিকে ছাউনির নিচে রেখে সেখান থেকে চলে যায়। মিলির হাত মুখ তখনও বাঁধা ছিল। লোকটি উল্টো দিক থেকে এমুখ হতেই মিলি তার চেহারা দেখতে পায়। ওমরই মিলিকে এখানে নিয়ে এসেছে। মিলির রাগটা চওড়া হয়ে যায় ওমরকে দেখে। আর এদিকে ওমর আগে থেকে রেগেছিল মিলির ওপর। মিলিকে দেখা মাত্রই বিদ্যুৎ বেগে ছুটে এসে একটি মোটা খুঁটির সাথে চেপে ধরে দাঁতের দাঁত রেখে চিবিয়ে চিবিয়ে বলে, অনেক ইগনোর করেছ জাস্ট একটি ভুল বোঝাবুঝির কারণে, যেখানে আমাদের কোনো দোষই ছিল না। হোয়াই? শক্ত করে 2 বাহু চেপে ধরে বলে। মিলির মুখ বাঁধা ছিল।
ওমরের চোখে চোখ রেখে কথা শুনছিল। ওমর ফের বলতে লাগলো, ভালোবাসি বলে এটা ভেবো না তোমার ইগনোর, রাগ, তেজি কথাগুলো আমি বারবার মানিয়ে নেব। একটা লিমিট থাকা উচিত, যেটা তুমি ক্রস করেছো অনেক আগেই। এটুকু বলে ওমর আবার থেমে যায়। এবার মিলির মুখের সামনে মুখ নিয়ে চোখে চোখ রেখে শান্ত ভঙ্গিতে বলে, তোমাকে ভালোবাসি, তাই এতদিন তোমার মিথ্যে ধারণাটা পাল্টানোর চেষ্টা করেছিলাম। বোঝাতে চেয়েছিলাম তোমাকে, ভাঙতে চেয়েছিলাম তোমার ভুল ধারণা। কিন্তু তুমি আর অবুঝ শিশুকেও ভালো করে বোঝালে বোঝে। আর তুমি তো দূরে থাকতে বলেছিলে না, দূরেই থাকবো। হাতের বাঁধন খুলতে খুলতে বলে, চলে যাও, আজকে থেকে ওমর নামের কোনো খুনি তোমাকে ডিস্টার্ব করবে না। বলে ওমর মিলির সামনে থেকে চলে যায়। মিলি সোজা হয়ে দাঁড়িয়ে রয়, মুখের বাঁধন খুলে রুমাল মাটিতে ফেলে দেয়। চোখ জোড়া স্থির করে রাখে বয়ে যাওয়া নদীর স্রোতের দিকে। কষ্ট, কেন জানি খুব কষ্ট হচ্ছে। ওমরের প্রত্যেকটা কথা মিলির মনে সুয়ের মতো চিনচিন করে গেঁথেছে। এদিকে গাড়ি চলছিল। ওমর সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি মিলি ছুটে এসে পেছন থেকে জড়িয়ে ধরবে, বলবে, সরি ওমর, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা বাস্তবে হয়নি। ঠোঁটে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল ওমরের। যেটা হওয়ার নয় সেটা ভাবতেই তাচ্ছিল্য হাসি পাবেই। এক চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ার আগেই ওমর 2 আঙ্গুল দিয়ে টোকা মেরে পানি ফেলে দিল। বড় একটি নিঃশ্বাস টেনে চোখ জোড়া খুলল। দ্য ইগল গ্রুপ। হুইল চেয়ারে জানালার পাশে বসেছিল জাবেদ। বাহিরের আবহাওয়া তীব্র নজরে পর্যবেক্ষণ করছে। হাসপাতাল থেকে তার পরের দিনই বাসায় চলে এসছে সে। ডাক্তাররা থাকতে বলেছিল কয়দিন, কিন্তু জাবেদ কথা শুনেনি তাদের, চলে এসছে। বস, পুলিশ লঙ্কির আপনার সাথে কথা বলতে এসছে। ওয়াই? আপনার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার বিষয়ে আলাপ করতে এসছে। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, তাকে যেতে বলো। ওকে। আমির আহমেদ চলে গেলেন। পাশে থাকা ফোনটা বেজে উঠল তার। পাশ ফিরে তাকাতেই স্ক্রিনে মিজানুর রহমানের নামটা ভেসে উঠল। বেশ বিরক্ত লাগছে তার, তবুও ফোন রিসিভ করে লাউড স্পিকারে রেখে দিল। খবর কি তোমার? পা কয়েকদিনে ঠিক হবেই। জানি না। ড্রাগসের খবর কি? পুলিশ কোনো কিছু জানতে পারেনি তো? না। ঠিক আছে, রাখছি। সে ফোন কাটার আগেই জাবেদ ফোন কেটে দিল। আগের ন্যায় তীব্র চোখে তাকালো বাহিরের দিকে। তার পরের দিন নিহাল পার্কের সরু রাস্তা দিয়ে ধীরে গতিতে হেঁটে যাচ্ছে। আজকেও মনে হচ্ছে কেউ ওর পিছু করছে, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই গায়ে। যত আগে যাচ্ছে তত মনে হচ্ছে খুব কারিবভাবে হাঁটছে পিছু পিছু। পার্কে আরো মানুষজন ছিল। তাদের ভিড়ে কে তার পিছু নিচ্ছে কে জানে। চালাকি করে নিরিবিলি গলি পথ ধরে হাঁটতে লাগলো নিহাল। নিহাল ছিল 4 হাত দূরে, তার 5 হাত দূরে হাঁটছে মাহিরা। এতক্ষণ মাহিরা নিহালের পিছু করছিল। যখনই দেখেছে নিহাল পার্কে এসেছে, তখনই মাহিরা পিছু করতে শুরু করেছে। মাহিরার সকালে মনটা ফুরফুরি করার জন্য পার্কে এসেছিল জগিং করতে। কিছুক্ষণ জগিং করার পর মানুষের ভিড় বেড়ে যায়। তাদের সাথে পেয়ে যায় নিহালের দেখা। নিহাল কোথাও যাওয়ার চেষ্টা করছিল। মাহিরা নিহালের পিছু হাঁটতে হাঁটতে গলির মুখোমুখি চলে আসে। নিহাল দ্রুত পায়ে হেঁটে গলি থেকে বের হয়ে যায়। মাহিরাও পা চালিয়ে গলি থেকে বের হতেই কাউকে দেখতে পায় না। রাস্তা পুরো ফাঁকা। এদিক সেদিক তাকিয়ে নিহালকে খুঁজছে। এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেল, কোথায় গেল সে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ মাও তার গানের সুর কানে ভেসে আসতে লাগলো পেছন থেকে। মাহিরা চোখ বড় বড় করে দ্রুত গতিতে পেছনে ফিরতেই দেখে নিহাল দেওয়ালের সাথে হেলান দিয়ে 1 পা উঠিয়ে 2 হাত দিয়ে মাও তার গান বাজাচ্ছে। মাহিরা সরু চোখে পিটপিট করে তাকিয়ে ধীরে ধীরে পেছোতে লাগলো। ওর উদ্দেশ্য দৌড় দেওয়া। মাউথার গান বাজানোর এক পর্যায়ে থামিয়ে দিয়ে ঘাড় হালকা কাত করে মাহিরার দিকে তাকিয়ে বলে, স্টপ। কে শুনে কার কথা? মাহিরা জোরে দৌড় দিল। তাতে নিহালের কোনো প্রতিক্রিয়া নেই। সোজা হয়ে দাঁড়িয়ে অচেনা মেয়েটি দৌড়ানোর দিকে তাকিয়ে আছে। মুখের কাছে মাউথার গান নিয়ে ফের বাজাতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটি নিহালের চোখের আড়াল হয়ে গেল। নিহাল মাউথার গান পকেটে পুরে হাঁটতে লাগলো নিজ গতিপথে। ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে মনে মনে বলে, আমার পিছু পিছু তোমাকে দুবাইতে আসতেই হতো। আই নো দ্যাট তুমি আমার কোনো শুভাকাঙ্ক্ষী হবে। বাসায় এসে মাহিরা আগেই ওয়াশরুমে চলে আসে। মুখে মাস্ক খুলে বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে। পানি দেওয়া শেষ করে মুখে হাত রেখে নিহালের সাথে দেখা হওয়ার কথা ভাবছে। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। দরজায় ঠকঠক আওয়াজ তুলে মিলি প্রবেশ করে বলল, আপু তোমাকে ড্যাড তার রুমে ডাকছে। আসছি আমি। আচ্ছা। আর শোন, বলো আপু।
আমার হাতের আংটি তো কাল দিলি, কিন্তু মীরার হাতের আংটিটা কোথায়? সেটা আমি জানি না আপু। মীরাকে পাওয়ার পর ওর হাতে কি আংটি পাসনি? না আপু, পাইনি। তোকে কি এখন ওমর ডিস্টার্ব করে? না আপু, এখন আর করে না। ও আচ্ছা। কিন্তু তুমি এটা জানলে কি করে? কাকিমণি বলেছে আমাকে। ও আচ্ছা, আমি যাই আপু। মিলি চলে যাওয়ার পর মাহিরাও চলে আসে তার চাচুর রুমে। মিজানুর রহমান নিজে চেয়ারে বসে একটি ফাইল দেখছিল। আজ তিনি অফিসে যায়নি। রেহানকে অফিসের কাজ বুঝিয়ে দিয়েছে কালকেই, তাই তিনি অবসর নিলেন। মাহিরা ভেতরে এসে একটি চেয়ার টেনে মিজানুর রহমানের সামনে বসলেন। বলো চাচু। তুমি কি এখনো নিহালের ওপর নজর রাখছো? হ্যাঁ, কেন চাচু, কোনো সমস্যা? সমস্যা বলতে তুমি কিছু জানতে পেরেছো? কেন নিহাল কানাডা, কেন আবার কেনই ফিরে আসলো দুবাই? এসব কিছু আমি জানতে পারিনি। আচ্ছা, আমি কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। বলো। রাতে দ্য স্নেক গ্রুপ কিংকোবরাকে সাথে নিয়ে নিহাল ওর রুমে বসে আছে। মীরা ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াইনের গ্লাস হাতে নেয়। চুমুক দিয়ে খেয়ে উঠে সে ছবির ওপর হাত বোলায়। চোখ, ঠোঁট, নাক, গালে আঙ্গুল বোলাচ্ছে। শেষের দিকে হাত রেখেই চোখ বন্ধ করে সেই রাতের ও আজকের সকালের মেয়েটির চোখের কথা ভাবছে। মীরা ভারী মিষ্টি একটি মেয়ে ছিল, আমার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। আপনি কি ওর বিষয়ে কিছু জানেন? সব কিছু জানি না, তবে নিহাল আর ওর ব্যাপারটা জানতাম। কিভাবে ওদের দেখা হয়েছিল? ওদের দেখা বাকিটা বলার আগেই রিহান থেকে এসে মাহিরার সামনে এসে হাত ধরে বলল, চল আমার সাথে। কোথায়? আর আমি এখানে? তুই কি করে জানলি? জানা আছে আমার, মিলি বলেছে। তুই আয়। যাবো কোথায় সেটা বল। আগে আয় আমার সাথে। মাহিরাকে এক প্রকার টেনে বাহিরে নিয়ে গেল রিহান। হাত ধরে হেঁটে হেঁটে রিহান মাহিরাকে একটি শুনশান গলিতে নিয়ে আসলো। মাহিরা চারিদিকে তাকিয়ে হাত ছাড়িয়ে মেকি রাগ দেখিয়ে বলে, এখানে নিয়ে আসলি কেন? সি। মাহিরার সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। 8-9 বছরের অনেকগুলো বাচ্চারা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে হেঁটে আসছে ওর দিকে। রিহান পেছন দিকে ইশারায় দেখতে বলে মাহিরাকে। পেছনেও অনেকগুলো বাচ্চারা মোমবাতি হাতে নিয়ে হেঁটে আসছে। মাহিরা চোখ সরিয়ে রিহানকে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ? বাট কিসের জন্য? আজ তো আমার বার্থডে নয়, আজ না কোনো বিশেষ দিন। জানি, তারপরও তোর জন্য আমার তরফ থেকে ছোট্ট সারপ্রাইজ। মাহিরা হেসে দেয়। মাহিরার গালে টোল পড়া হাসি দেখে রিহান বেশ খুশি। বাচ্চারা মাহিরার সামনে এসে চারদিক ঘেরাও করে ধরল। রিহান এক বক্স চকলেট মাহিরার হাতে দিয়ে বাচ্চাদের দিতে বলল। একে একে সব বাচ্চাদের চকলেট দিতে থাকে মাহিরা। বাচ্চারা চকলেট পেয়ে খুশি। সেটা দেখে মাহিরা খুশি, আর মাহিরাকে দেখে রিহান খুশি। বাচ্চাদের সাথে 8 ঘন্টা সময় কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় ওরা। সকালে আজ মিলি মীরার মতো সাইকেল নিয়ে কলেজে এসছে। কেন জানি আজ খুব ইচ্ছে করছে সাইকেলে চড়ে কলেজে আসতে। কলেজ ছুটির পর সাইকেল নিয়ে আবারও বাসায় ব্যাক করে। মেন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওমরের গাড়ি দেখতে পাই। গাড়ির কাজ নামানো ছিল বিধায় ওমরের নজরে মিলির ওপর পড়ে। দুজনের চোখাচোখি হয়। ওমর ডোন্ট কেয়ার ভাব নিয়ে চোখ সরিয়ে নিয়ে চোখে সানগ্লাস পরে গাড়ির কাজ উঠিয়ে দেয়। এতে মিলির কিছুটা খারাপ লাগে। ওমরের কিছু যায় আসে না। ওমরের গাড়ি সেখান থেকে অনেকটা দূরে চলে যায়। অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে মিলি। নীরবে নিঃশ্বাস ফেলে চলে যায় সেখান থেকে। গ্রীষ্মের ভর দুপুরে রৌদ্রের ঝাঁকের মধ্যে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে নিহাল। কপালে বিন্দু বিন্দু ঘাম জলকণার মতো জমে আছে। মুখের অর্ধেকটাই মাস্ক দিয়ে ঢাকা। রাস্তার যানবাহন নিজ নিজ গতিতে চলছে। আশেপাশে রয়েছে সাধারণ মানুষের চলাচল। তাদের মাঝে নিহাল ধীরে ধীরে হাঁটছে। তার হাঁটার গতি দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। হয়তো এখনই সে চলে আসবে আর তার সাথে পা মিলিয়ে হাঁটবে, কিন্তু এমনটা নয়। নিহাল ধীরে হাঁটছে ঠিকই, কিন্তু কারোর জন্য অপেক্ষা করছে না, বরং কাউকে জব্দ করার বাহানা বানাচ্ছে। অনেকটা পথ হেঁটে নদীর পাড়ে আসে সে। নদীর ঠিক অপর পাশে ছিল একটি পরিত্যক্ত দালান বাড়ি। ভর দুপুর বেলা, তাই আশেপাশে তেমন মানুষজন ছিল না। নিহাল দাঁড়িয়ে থেকে হাতের ঘড়ির দিকে চোখ বোলালো। 4টা ছুঁই ছুঁই। কিছুক্ষণ পরে আসরের আজান দিবে। নিহাল আর কিছু না ভেবে পরিত্যক্ত বাড়িটির ভেতরে ঢুকে পড়ে। দূরে একটি বেঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলার বাহানায় নিহালের ওপর নজর রাখছিল মাহিরা। সেদিন রাতে জেনিয়ার সাথে ঠিকমতো কথা বলতে পারেনি, তাই লাঞ্চ করে রেডি হয়ে বের হয় বুকশপের উদ্দেশ্যে।
জিনিয়াকে নিয়ে একা কোনো এক কফি শপে বসে কথা বলার জন্য, কিন্তু মাঝপথে নিহালকে রাস্তায় দেখে মাহিরার ডিসিশন চেঞ্জ হয়। শপে না গিয়ে নিহালের পিছু করতে আরম্ভ করে, আর এখন এখানে পৌঁছে গেছে নিহালের পিছু করতে করতে। সন্দেহ চোখে পরিত্যক্ত বাড়িটির দিকে তাকিয়ে আছে মাহিরা। 7-5 না ভেবে হেঁটে এসে দ্রুত নিঃশব্দে বাড়ির ভেতরে প্রবেশ করে। মাহিরা আর পরনে ছিল জিন্স টি শার্ট, মুখে মাস্ক, চুলগুলো উপরে উঠিয়ে ঝুঁটি বাঁধা। বাড়ির ভেতরটা হালকা অন্ধকার। ভাঙা জানালার কাছ দিয়ে যতটুকু আলো আসছিল তাতে পুরো বাড়িটা স্পষ্ট দেখতে পাচ্ছে না। বাড়ির ভেতরটায় তেমন আসবাবপত্র নেই, যা আছে সব ভাঙা। প্রথম রুম পেরিয়ে দ্বিতীয় রুমে আসতেই পায়ে তরল জাতীয় কিছু অনুভব করে। নিচে তাকিয়ে দেখে পানি, পাইপলাইন ফেটে চুই চুই করে পানি ঝরছে। মাহিরা নিঃশব্দে ধীরে পাশে এগিয়ে চলল সামনের দিকে। 7-8টা রুম ছিল, তার মধ্যেই ছিল বিশাল বড় ড্রয়িং রুম। বাড়িটি একতলা ভবন ছিল। মাহিরা প্রত্যেকটা রুম চেক করলো, কিন্তু নিহালকে পেল না। সর্বশেষ ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখনই মাউথ অর্গানের সুর শুনতে পায় মাহিরা। সুরটা পেছন থেকে আসছে। তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকাতেই নিহালকে মাউথ অর্গান বাজাতে বাজাতে আসতে দেখে। নিহাল অন্যদিকে নজর সরিয়ে কিছুক্ষণ মাউথ অর্গান বাজায়। মাহিরা তখন স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল, নরম ভঙ্গিতে তাকিয়ে। নিহাল মাউথ অর্গান বাজানো থামিয়ে মাহিরার দিকে তাকিয়ে সুইট একটা স্মাইল দিয়ে বলে, পালাচ্ছ না ভাই? কথাটা বলতে দেরি মাহিরা দৌড় দিতে দেরি হলো না। নিহালও দ্রুত গতিতে সেম ভাবেই দৌড় দিল মাহিরাকে ধরার জন্য। আজ পালাতে দেব না। নিহাল বিড়বিড় করে কথাটা বলেই মাহিরা চুলের মুঠিতে হাত দিল। মাহিরা মাথা সামনের দিকে নিতেই চুলের রবার খুলে নিহালের হাতে চলে আসে। মাহিরা থেমে গিয়ে পেছন দিকে ফিরে তাকাতেই সিল্কি চুলগুলো মাহিরার মুখের উপরে পড়ে অর্ধেক চেহারা ঢেকে যায়। দুহাতে মুখের ওপর থেকে চুল সরিয়ে রণচণ্ডীর রূপ ধারণ করে কারাটের অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়ায় মাহিরা। নিহালের বুঝতে বেগ পেতে হলো না মেয়েটি ওর সাথে ফাইট করতে চায়। নিহাল বাঁকা হেসে কারাটের ভঙ্গিতে দাঁড়িয়ে 2 আঙ্গুলের ইশারায় মাহিরাকে ডাকলো। মাহিরা বাতাসের বেগে ডান পা দিয়ে আক্রমণ করলো। নিহাল মাহিরার আক্রমণ হাত দিয়ে ঠেকালো। বারবার হাত পা দিয়ে গেরি মাই গেরি দিল, কিন্তু নিহাল সেগুলো হাত পা দ্বারা ঠেকালো। মাহিরার টার্গেট নিহালকে আহত করে এখান থেকে পালানো, আর নিহালের টার্গেট মেয়েটিকে দুর্বল করে ফেস দেখার সুযোগ নেওয়া। কিন্তু মাহিরার কোনো থামাথামি নেই, একাধারে আক্রমণ করছে নিহালের উপর। নিহাল মায়ের ঠেকাতে গিয়ে কখনো মাহিরার পা দেওয়ালের সাথে লাগছে, তো কখনো আসবাবপত্রে। এক পর্যায়ে মাহিরা পাঁচ মারতে গিয়ে নিহাল ওর হাত ধরে ফেলে। দ্বিতীয় হাত দিয়ে আঘাত করতে গেলে নিচের দিকে ঝুঁকিয়ে ধরে রাখে। 2 হাত বাঁধা নিহালের কাছে। মাহিরা ছাড়ানোর ট্রাই করেও পারছে না। নিহালের চোখের দিকে হিংস্র নজরে তাকাতেই নিহাল বিনিময়ে দুষ্ট হাসি উপহার দেয়। এতে মাহিরার রাগ আরো 3 গুণ বেড়ে যায়। রাগে ভেতর থেকে সাপের মতো হিসির শব্দ বের হচ্ছে, তাতে নিহালের কি? মাহিরার এক হাত ধরে পায়ের সাথে পেঁচিয়ে মুখের মাস্ক খুলতে নিলেই মাহিরা ঘাড় ঘুরিয়ে নিয়ে এক পা উপরের দিকে উঠিয়ে নিহালের ঘাড়ে লাথি মারে। এতে করে নিহাল মাহিরাকে ছেড়ে দেয় এবং মাটিতে উপুর হয়ে পড়ে যায়। মাহিরা সরে এসে উঠে দাঁড়িয়ে কারাটে ভঙ্গিতে দাঁড়ায়। নিহাল মাহিরার কারাটে দক্ষতা দেখে কিছুটা অবাক হয়, বুঝতে পারে মেয়েটি ভালো কারাটে পারে। উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ঝেড়ে নেয় নিহাল। টেডি হেসে নিহাল এবার আক্রমণ করে মাহিরার উপর। মাহিরা মার দিতে পারছে না, সব হাত ভাঁজ করে ঠেকাচ্ছে নিহালের মার। আবার কয়েকটা ঘুষি নিহালকেও দিচ্ছে। দুজনের মধ্যে কড়া মারামারি লেগে গেছে। লাস্টের দিকে মাহিরা হাঁপিয়ে ওঠে। মারামারির মাঝে নিহাল কয়েকবার মাহিরার মুখের মাস্ক খুলে ফেলতে চেয়েছিল, কিন্তু মাহিরা খুলতে দেয়নি। শেষে মাহিরা নিহালের বুক বরাবর জোরে লাথি মেরে 3 হাত দূরে সরিয়ে দেয় এবং বাহিরের দিকে দৌড় দেয়। নিহালও মাহিরার পিছু পিছু ছুটে বাহিরে আসে। মাহিরা ডান দিকে না দৌড়িয়ে বাম দিকে দৌড় দেয়। এর জন্য মাহিরা নদীর পাড়ে চলে আসে। এখন এখান থেকে যাওয়ার আর কোনো ওয়ে নেই। সরু রাস্তা, 2 পাশে পানি থই থই করছে, সামনেই নদী। মাহিরা পেছনে ফিরে তাকায়। নিহাল ওর ঠিক পেছনেই মুড নিয়ে দাঁড়িয়ে আছে। পালানোর রাস্তা না দেখতে পেয়ে নিহাল মুচকি হাসে। নিহালের ঠোঁটের হাসি দেখে মাহিরার রাগ হয়। এখান থেকে পালাতে হলে পানিতে লাফ দিতে হবে, তারপর সাঁতার কেটে পাশের টার্মিনালে ওঠা যাবে। মনে মনে এটা ভেবে নেয় সে। মাহিরা আর সময় বিলম্ব করলো না, সামনের দিকে ঘুরে পানিতে ঝাঁপ দিল। এটা দেখে নিহালও দৌড়ে এসে পানিতে লাফ দেয়। মাহিরা পানি থেকে উপরে উঠে নিঃশ্বাস নেওয়ার ট্রাই করছে,
কিন্তু ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, মুখে মাস্ক থাকার কারণে। এদিকে চুল খোলা থাকায় সব চুল মুখের উপর এসে পড়ছে, যা সরাতে গিয়েও ডুবে যাচ্ছে বারবার। এর মধ্যে নিহাল পেছন থেকে মাহিরার পেটে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে কাছে টেনে নেয়। মাহিরা নিহালের হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু নিহাল টাইট করে ধরে রেখেছে। আরেক হাত দিয়ে সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করছে। মাহিরার দম নিতে কষ্ট হয়ে যাচ্ছে। একদিকে নিহাল ধরে রেখেছে, আরেকদিকে মাস্কের কারণে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে। নাক দিয়ে অনেকটা পানি প্রবেশ করেছে পেটে, আর সহ্য করতে না পেরে হাত পা ছেড়ে দেয় মাহিরা। সেন্সলেস হয়ে পানিতে ডুবে যায়। নিহাল মাহিরাকে ধরে রাখার কারণে নিজেও পানিতে তলিয়ে যায়। বুঝতে পারে মেয়েটি সেন্সলেস হয়ে গেছে। নিহাল পানির নিচে এসে মাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে মুখের থেকে চুলগুলো সরায়। ঠিকমতো চোখ মেলে রাখতে পারছে না সে। তারপরও চোখ মেলে রেখে মেয়েটির মুখের মাস্ক খুলে ফেলে। আধো আধো চোখে পিটপিট করে তাকিয়ে যখনই মেয়েটির চেহারা দেখলো, নিহাল বাকরুদ্ধ হয়ে যায়। চোখ মেলতে কষ্ট হওয়া সত্ত্বেও নিস্তব্ধ হয়ে চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পানির নিচে স্বপ্ন দেখছে। মীরা ফিরে এসেছে নাকি ফিরে পেয়েছে ওকে, বুঝতে পারছে না। স্বপ্নকে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে নিহাল টেনে মেয়েটিকে কাছে নিয়ে সে চোখ বন্ধ করে ঠোঁটে কিস করে। না, এটা সত্যি, ফিরে পেয়েছে তার ভালোবাসাকে, ফিরে পেয়েছে তার প্রিন্সেসকে।